আসসালামু আলাইকুম দর্শক, দেশের অবস্থা কি অনেকেই জানতে চান। তারা বিভিন্ন ঘটনার কথা বলেন, উদ্বেগ প্রকাশ করেন। সব মিলিয়ে একটা অশান্তি বা অস্বস্তি সবার মধ্যে জেগে বসছে এবং দিনকে দিন পরিস্থিতি অনেকের কাছে অসহনীয় ঠেকছে। কি হচ্ছে দেশে, কোথায় যাচ্ছে দেশ, এটা ভেবে পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার আসলে ঠিকমতো কি চলছে? সরকার কে চালাচ্ছে? কাদের সিদ্ধান্তে চলছে প্রধান উপদেষ্টা? এসব নানা প্রশ্ন তোলপাড় হচ্ছে। কখনো মনে হচ্ছে যে না, সবার সঙ্গে বোধহয় কথা বলেই সরকার পরিচালিত হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে যে না, সেটা বোধহয় না। কারণ মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে হুঙ্কার ছাড়ছে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এবং তাদের সমর্থক যারা, বাইরের সমন্বয়ক যারা আছেন, ছাত্র সমন্বয়ক তারা। এবং বিশৃঙ্খল পরিস্থিতি আজকেই দেখেন, যেই আহতরা যারা পঙ্গু হাসপাতালে, তারা হুইল চেয়ার নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনারের সামনে যে পরিমাণ পরিস্থিতি তৈরি করছে। 2.5 ঘন্টা ছিলেন তারা, তারপরে বলছে সবার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। সেই বিক্ষোভ কোন একটা ফ্লোরে, তারা 4 তলায় গেছে, কেন 3 তলায় যায়নি, এটা নিয়ে তারা গাড়ির উপরে উঠে যেভাবে বিক্ষোভ করেছে, শুয়ে পড়েছে। পরে অন্য গাড়ি দিয়ে ব্রিটিশ হাই কমিশনার এবং স্বাস্থ্য উপদেষ্টা চলে আসতে বাধ্য হয়েছে। এটা কি আমাদের ঠিক ক্ষোভ প্রকাশের ভাষাটা ঠিক হলো কিনা, যথার্থ কিনা? ব্রিটিশ হাই কমিশনার তিনিও বা কি মনে করলেন, তারও পারসেপশনটা কি দাঁড়ালো বুঝতে পারছে না। 2 উপদেষ্টাকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে প্রতিদিনই তারা ব্যাখ্যা দিচ্ছেন যে, এবং আজকে দেখলাম যে শিরোনামটা, যে মাহফুজ আলম আর এক উপদেষ্টা বলছেন যে তাদের নিয়ে যে বিতর্ক, এটার ব্যাপারে তারা দেখবেন বা তদন্ত করবেন। সামাজিক নৈরাজ্য মারাত্মক। একটা খবর দেখলাম, বগুড়ার হাত খরচের টাকা চেয়ে না পেয়ে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে ছেলে, হাত খরচের টাকা না পেয়ে। চিন্তা করতে পারেন কত নির্মম এবং পাশবিকতা চলে আসছে, এবং এই সবগুলি কিন্তু তরুণদের, ছাত্রদেরকে নিয়ে। তারপরে নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল, এটা সার্জিস আলম এটা বলছে। কেন এটা বলছে? এগুলি কেন কথাটা উঠছে? মানে এতদিন পর আবার কেউ কেউ বলছে যে বিপ্লব ব্যর্থ হতে যদি কেউ করতে চায়, তাহলে আবার চতুর্থ বিপ্লব হবে। পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। আবার বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর, যখন নাকি অর্থ উপদেষ্টা বলছেন বাজারে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না। মানে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে যাতে বাজারে পণ্য মূল্যের দাম কমে, কিন্তু বাজার এত বিশৃঙ্খল যে তারপরে সেটা সামাল দেওয়া যাচ্ছে না। এখনো রাস্তায় আহতরা, উপদেষ্টাদেরকে হাজির হতে হবে। কোন উপদেষ্টা? স্বাস্থ্য উপদেষ্টা, আর বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ, এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তাদের উপরে হয়তো ভরসা বেশি। রাত 10টার মধ্যেই তাদেরকে আসতে হবে। আবার মঈন আহমেদ, তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো, এরকম নানা কথা। নাই আসিফ মাহমুদ বলছে অভ্যুত্থানকে ব্যর্থ করতে চাইলে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়া হবে, যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ হুঙ্কার দিচ্ছেন, তারপরে সার্জিস আলম বলছেন। এখন কে কার বিরুদ্ধে বাক্য, সমস্যাটা কোথায় বোঝা কিন্তু খুবই মুশকিল। এই পরিস্থিতিতে আসলে সরকারের ভেতরে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে। আবার মাহফুজ আলম একটা বিবৃতি দিয়েছেন যে যারা শেখ মুজিবের ব্যাপারে সহানুভূতি দেখাবে, গণঅভ্যুত্থানকে তারা সমর্থন করে না। অনেক রকম খবর দর্শক। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে আজকে আনুষ্ঠানিক একটা প্রেস ব্রিফিং করা হচ্ছে। তারা 6000 অস্ত্র উদ্ধার করেছে। তাদের কর্মকাণ্ড হঠাৎ করে কেন তুলে ধরলেন? তারা বলছে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটি সরকারের সিদ্ধান্ত। এই কথাটাও বা কেন তারা ব্রিফিং দিয়ে বলতে যাচ্ছে? সব মিলিয়ে কেমন জানি গোলমেলে একটা অবস্থা। দেশ ভালোভাবে চলছে না, সুষ্ঠুভাবে চলছে না।
এটা বোঝা যাচ্ছে খুব ভালোভাবে। বিশেষ করে মাত্র 3 জন উপদেষ্টা নিয়োগ করা হলো। মাহফুজ আলম, তাকে নিয়ে যেটা প্রশ্ন উঠলো যে সংবিধানে আছে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে, সেই ছবি নামানো হলো, আরো কয়েকজন উপদেষ্টার কক্ষ থেকে নামানো হলো। এটা কি সংবিধান লঙ্ঘন করা হলো কিনা, কেনই বা এটা নিয়ে ইস্যু হিসেবে সামনে আসলো? যেটা নিয়ে আবার বিএনপি একটা কথা বললো, রুহুল কবির রিজভী, আবার তিনি প্রত্যাহার করলেন তার বক্তব্যটা। অর্থাৎ প্রথমে বিরোধিতা করলেন, পরে আবার তিনি সমর্থন করলেন, তিনি মাপ চাইলেন। মানে খুবই এলোমেলো কিন্তু পরিস্থিতিটা। এখন একদিকে তারা বলছেন যে না, সংস্কার হইতে হবে নির্বাচন পরে, এটা ছাত্রদের একটা পক্ষ। অন্যদিকে বিএনপির একটি পক্ষ বলছে যে না, যদি নির্বাচন দেয়া না হয় এবং সব সংস্কার শেষ করার দরকার নেই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে অন্তর্বর্তী সরকারের সব সংস্কার শেষ করার দরকার নেই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য যতটুকু সংস্কার দরকার সেটা করবে, তারপরে নির্বাচিত প্রতিনিধিরা বাকিটা করবে। তিনিও একদিকে আনহ্যাপি, উপদেষ্টাদের নিয়োগ ঠিক হচ্ছে না, আবার অন্যদিকে ছাত্ররা যে বলছে যে সংস্কার পরে, সেটা আবার সমর্থন করছে না। অর্থাৎ শেখ হাসিনার বিরোধী যেই মানে আন্দোলনকারী গোষ্ঠী, তাদের মধ্যে আবার নানা ভাগ উপভাগ। সরকারের ভেতরে একটা অংশ চুপচাপ আছে, যারা সিনিয়র উপদেষ্টা, তারা তেমন কিছুই বলছেন না, বরং হতাশা প্রকাশ করছেন। যেমন এই যে বাজার পরিস্থিতির ব্যাপারে অর্থ উপদেষ্টা হতাশা প্রকাশ করছেন। কিন্তু সরব আছেন হচ্ছে তিনজন এখন, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, অন্যদিকে হাসনাত আবদুল্লাহ দিচ্ছেন, সার্জিস আলম দিচ্ছেন, এবং সেই সব পোস্টের মধ্যে কখনো ক্ষোভ, কখনো বিক্ষোভ, কখনো সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কখনো সরকারের পক্ষে যাচ্ছে। এর মধ্যে আবার রংপুরে আবার রাস্তা অবরোধ হয়েছে, বলা হচ্ছে যে রংপুর বিভাগ থেকে, রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিতে হবে, এবং আক্তার হোসেন নামে একজনের নামও প্রস্তাব করা হয়েছে। তাহলে এইটা কি রেগুলার গভর্নমেন্ট যে সব অঞ্চল ভেদে নিতে হবে? এটা তো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারও যদি বলি, কারণ এই সরকারের অধীনেই তো নির্বাচনটা হবে। তো এই সরকার অধীনে নির্বাচনটা যদি হয়, তাহলে সেখানে রেগুলার গভর্নমেন্টের মতন মানে সব বিভাগবারই কেন নিতে হবে? অথবা আবার এক বিভাগ থেকেই কেন 13 জন উপদেষ্টা থাকবে? এই প্রশ্নটাও আসছে কিন্তু সরকারের সমর্থক আন্দোলনকারীদের পক্ষ থেকে। মানে এত বেশি বিশৃঙ্খল, এত বেশি ক্রস কারেন্ট যে ধরতে পাওয়া মুশকিল, এবং বোঝা যাচ্ছে যে ভেতর থেকে একটা অস্থিরতা, সেই অস্থিরতা গ্রাস করেছে সরকারকে। আর এর প্রভাব কিন্তু জনমনে পড়েছে। রাজনীতি সচেতন মহল, তারা ভাবছে যে কি হচ্ছে, সাধারণ মানুষ বলছে দেশ কোথায় যাচ্ছে, ঠিকভাবে চলছে তো? এমনটা প্রধান যেই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কি নিয়ন্ত্রণ আছে? তিনি কার কথায় চলছেন? মানে এমন সব এলোমেলো একটি অবস্থার মধ্যে চলছে, যেটা খুবই একটা নৈরাজ্যকর পরিস্থিতি সামনে আসছে বলে অনেকে ভাবছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।